স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো, এরকম একটা ধারণা তার হয়ে গেছে। না, এটা সঠিক নয়। সকল আওয়ামী লীগের টাকা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। ৬৩ আসন খালি রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যেসব আসনে প্রার্থী দেয়া হয়নি তার অধিকাংশই যুগপৎ আন্দোলনের শরিকদের ছেড়ে দিচ্ছে দলটি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য কয়েকটি আসন খালি রাখা হয়েছে। কয়েকটি আসনে দলীয় একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলের নীতি নির্ধারকরা। বিস্তারিত ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। পঞ্চগড় ১ ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ১৬ বছর পর সারা দেশে বইছে নির্বাচনী আমেজ। সেই নির্বাচনী আমেজে নতুন চমক জুগিয়েছে বিএনপি। ঘোষণা দিয়েছে ২৩৭ আসনের দলীয় প্রার্থী। যুগপৎ আন্দোলন করেছেন, তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। বাকি ৬৩ আসনের অধিকাংশ রাখা হয়েছে আন্দোলনের জোট শরিকদের জন্য। আসনগুলো হচ্ছে ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৫, নীলফামারী ১, ৩, লালমনিরহাট ২, বগুড়া ২, নওগাঁ ৫, নাটোর ৩, সিরাজগঞ্জ ১, পাবনা ১, ঝিনাইদহ ১, ২, ৪, যশোর ৫, নড়াইল ২, বাগেরহাট ১, ২, ৩, খুলনা ১, পটুয়াখালী ২, ৩, বরিশাল ৩, ঝালকাঠি ১, পিরোজপুর ১, টাঙ্গাইল ৫, ময়মনসিংহ ৪ ও ১০, কিশোরগঞ্জ ১ ও ৫, মানিকগঞ্জ ১, মুন্সিগঞ্জ ৩, ঢাকা ৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০, গাজীপুর ১ ও ৬, নরসিংদী ৩, নারায়ণগঞ্জ ৪, রাজবাড়ী ২, ফরিদপুর ১, মাদারীপুর ১, সুনামগঞ্জ ২ ও ৪, সিলেট ৪, ৫, হবিগঞ্জ ১, ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৬, কুমিল্লা ২ ও ৭, লক্ষ্মীপুর ১ ও ৪, চট্টগ্রাম ৩, ৬, ৯, ১১, ১৪, ১৫ এবং কক্সবাজার ২। দলীয় সূত্রে জানা গেছে, গণফোরামের জন্য বিএনপি ছাড় দিতে পারে ঢাকা ৭ ও নরসিংদী ৩ আসন, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুব্রত চৌধুরী এবং AKM জগলুল হায়দার আফ্রিক। ঢাকা ৭ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হককেও দেখা যেতে পারে, এমন আলোচনাও আছে। ঢাকায় না করলে তিনি পেতে পারেন বাগেরহাট ১ আসন। জোটের অপর দল গণ অধিকার পরিষদের জন্য দলটি ছাড় দিচ্ছে ২টি আসন। পটুয়াখালী ৩ আসনে দলটির সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ ২ আসনে সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন করতে পারেন। ২টি আসন ছাড়ের সবুজ সংকেত পেয়েছে এলডিপিও। সেই হিসেবে চট্টগ্রাম ১৪ আসনের প্রার্থী হতে পারেন দলের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক এবং কুমিল্লা ৭ আসনে থাকছেন দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। এছাড়া পিরোজপুর ১ আসনে সবুজ সংকেত পেয়েছেন জাতীয় পার্টি জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ ৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। ঢাকা ১৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে সবুজ সংকেত পেয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিও পেয়েছেন মনোনয়নের ডাক। আর নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোট এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মনোনয়ন। এদিকে লক্ষ্মীপুর ৪ আসনে লড়বেন জেএসডির আসমা আব্দুর রবের স্ত্রী তানিয়া রব। বিএনপিও খালি রেখেছে এই আসনটি। খালি আছে ঝালকাঠি ১ আসনও। একইভাবে জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি ও হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবের জন্য খালি আছে ব্রাহ্মণবাড়িয়া ২। জোট ও আসন বন্টনের হিসেব নিকেশ এখনও চলছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে আসন সমঝোতা নিয়ে বিএনপির আলোচনা চলছে বলে জানা গেছে। তাদেরকে এখন পর্যন্ত ৮টি আসন ছাড় দিতে রাজি হয়েছে বিএনপি। এর মধ্যে ঢাকার অন্তত ২টি আসন রয়েছে। গণতন্ত্রের উত্তরের যে পথ, সেই পথকে। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। দেশের রাজনীতিতে অনেক বছর ধরেই মূলত ভোটের আগে জোটের খেলা চলে আসছে। তবে এবারের পরিবর্তিত প্রেক্ষাপটে সঙ্গত কারণেই আলোচনা চলছে বিএনপির নেতৃত্বে কোনো জোট হচ্ছে কিনা। আলোচনা চলছে জামায়াতে ইসলামের নেতৃত্বে নতুন জোট গঠন নিয়েও। সামগ্রিক বিষয় নিয়ে কথা বলি চলুন। যুক্ত আছেন অনিন্দ ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এবং অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে।
অনিন্দ ইসলাম অমিত, আপনাকে শুরুতেই অভিনন্দন জানাই। আপনি যশোর 3 আসন থেকে, আমি যদি ভুল না করি, আপনি মনোনয়ন পেয়েছেন বিএনপির, এবং আপনার সাফল্য কামনা করি। ধন্যবাদ। আপনি একটু বলবেন যে, এবং আপনি যেহেতু খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন, অনেক জায়গায় আমরা দেখেছি যে অনেকেই নাখোশ, কারণ এটা দীর্ঘ একটা সময় পরে আসলে একটা নির্বাচনী আমেজের মধ্যে যাচ্ছে। বিএনপির মতো বড় দল, অনেক নেতা সিনিয়র হয়ে গেছেন, তারা অনেক দিন ধরে আকাঙ্ক্ষা করে আছেন। অনেক নেতার হয়তো এবারই শেষ নির্বাচন হতে পারে। সেই জায়গা থেকে আসলে অনেক জায়গায় বিশৃঙ্খলার কথাও শোনা যাচ্ছে, ভেতরে ভেতরে একটা নাখোশও আছেন অনেকে। সেই জায়গা থেকে দল সেটা কিভাবে দেখছে? আপনি যে কথা বললেন যে আসলে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের নেতাকর্মীরা রাজপথে থেকেছে এবং অত্যন্ত প্রতিকূল অবস্থাকে অতিক্রম করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য আমরা লড়াই করেছি। স্বাভাবিকভাবে এই লড়াইয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা তো চাইবেনই, তাদের শুভাকাঙ্ক্ষীরা তো চাইবেনই, নেতাকর্মীরা চাইবেনই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই জায়গাটা থেকে বিএনপির মতো একটি বড় দলে প্রতিটি আসনেই একাধিক না, আমি বলবো 2 বা ততোধিক যোগ্য প্রার্থী থাকাটাই স্বাভাবিক। সে কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা আসনে একজনের বেশি তো নমিনেট করবার স্কোপ নেই। দল সেই বিবেচনায় প্রত্যেকটা আসনে একজনকে প্রার্থীকেই প্রাথমিকভাবে তারা চূড়ান্ত করেছেন। এখানেই যেটা স্বাভাবিক কিছু প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি, সেই প্রতিক্রিয়া যেটা হচ্ছে আমরা মনে করি এই প্রতিক্রিয়াটা তাৎক্ষণিকভাবে কিছু প্রতিক্রিয়া, কিন্তু এটা খুব বড় ধরনের কোনো সংকট না। এবং আমরা সাংগঠনিক টিম এটা নিয়ে কাজ করছি, যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমরা তাদের সাথে কথা বলছি। তারা বাস্তবতা অনুধাবন করেন, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের শুভাকাঙ্ক্ষী সহকর্মীরা হয়তো আবেগতাড়িত হয়ে কিছু ঘটনা ঘটছে কিংবা ঘটতে পারে। এটা খুব বড় কিছু বিষয় হবে না। দিন শেষে আমরা যারা জাতীয়তাবাদী শক্তির আমরা প্রতিনিধিত্ব করছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে যারা আমরা বিশ্বাস করি, তারা ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এই নীতিকে হৃদয়ে ধারণ করেই আমরা দলের প্রার্থীকে জয়লাভ করবার ক্ষেত্রে আমরা যার যার জায়গা থেকে ভূমিকা রাখবো বলে আমি মনে করি। অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আপনি এটাকে সংকট মনে করেন কিনা? কারণ এখানে অনেক আসন আছে, যে আসনগুলোতে একাধিক প্রার্থী, অনেক গুরুত্বপূর্ণ নেতা, অনেকের নাম আমরা দেখেছি যারা বাদ পড়েছেন। সেই জায়গা থেকে কি দেখেন? আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে দেখেন, আমরা বাংলাদেশের রাজনৈতিক যে ইতিহাস, যে বাংলাদেশের কিন্তু যে আমাদের যে মুক্তিযুদ্ধ বা পরবর্তী সময়ে যে আমাদের যে নেতৃত্ব ছিল, তারা কিন্তু এখন নাই। এখন নতুন নেতৃত্ব, নিউ লিডারশিপ। তো আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখা যায় যে, পাকিস্তানে দেখা যায় যে এখন কিন্তু নওয়াজ শরীফ নাই, কিংবা বেনজির ভুট্টো নাই। এখন হচ্ছে যে শাহবাজ শরীফ অথবা বিলাওয়াল ভুট্টো অথবা ইমরান খান। ঠিক তেমনি ভাবে আমরা ভারতের রাজনীতিও কিন্তু নতুন নেতৃত্ব দেখতে পাচ্ছি। যে ন্যাশনাল কংগ্রেসে আপনি যে আমরা যে যদি বলি যে রাহুল গান্ধী বা অন্যান্য যারা, তাদের লিডারশিপ আসতেছে। তো এখন যেহেতু বাংলাদেশের যে আমাদের যে নতুন নেতৃত্ব, তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে যে আমরা যদি মনে করি যে একজন রাজনৈতিক নেতা উনি সারা জীবন রাজনীতিতে থাকবেন, উনি সারা জীবন এমপি হবেন, তাহলে আমাদের যে নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, তাদের যে নেতৃত্বের বিকাশ, তাদের যে নেতৃত্বের যে অনুশীলন এবং দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের সংকটকালীন নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের অর্থনৈতিক মুক্তির জন্য, মানবাধিকার সুরক্ষার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য যে লিডারশিপ দরকার, সেটার জন্য তো আমাদের নতুন নেতৃত্বকে সুযোগ দিতে হবে। আমি এটাকে তেমন কোনো সংকট মনে করি না, এবং সেই সংকট উত্তরণের যথেষ্ট রয়েছে। এখন বর্তমানে 32টি আসন ঘোষণা হয়েছে। বাকি যে আসনগুলো আছে, সেই আসনগুলো যদি অন্যান্য যে শরিকগুলো আসবে তাদেরকে যদি বন্টন করা যায়, এবং সেখানে যদি আপনি যে বিএনপির যে যদি কথা বলেন, তাদের যে লিডারশিপ তারা যদি থাকে, তাদের যে অ্যালায়েন্সের মাধ্যমে যদি ইলেকশন হয়, জোটবদ্ধ ইলেকশন হয়, তাহলে সেটা নিঃসন্দেহে বিএনপির জন্য একটি বিরাট মাইলফলক হবে, এবং তাদের ভোট ব্যাংক বৃদ্ধি পাবে, এবং তাদের অগ্রযাত্রা এবং তাদের যে নির্বাচনী রাজনীতি বা নির্বাচনী যে ফলাফল, সেটা তাদের পক্ষে আসবে। এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা যদি একটু সাবকন্টিনেন্টের দিকে যদি তাকাই,
আমরা 1954 বা 1937-এ 1937 সালে এই যে আমাদের যে শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যে কৃষক প্রজা পার্টি, তখনও অ্যালায়েন্স হয়েছিল, যুক্তফ্রন্ট অ্যালায়েন্স হয়েছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু হয়েছে, ভারতে 1988 সালে, 89 সালে এবং জি। কিন্তু 1996 সালে ওখানে অনেকগুলো অ্যালায়েন্স হয়েছে। এক্স্যাক্টলি, মানে অ্যালায়েন্স নির্বাচনে সবসময় আসলে মানে ভোটের অঙ্কে ভালো করে এসেছে দলগুলো। আমরা মানে বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে বেশিরভাগ নির্বাচনে আমরা এই অ্যালায়েন্সকে ভালো করতে দেখেছি। সেই জায়গায় অনিন্দ্য ইসলাম অমিত, মানে বিএনপি তার জোটের যারা দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করেছেন, জোট বলবো না এখনো, যুগপৎ আন্দোলন করেছেন, সেই তাদের জন্য অনেক আসনে প্রার্থী দেয়নি, আসন খালি রেখেছে শোনা যাচ্ছে অনেক জায়গায়। কিন্তু আমরা দেখছি যে 63টি আসন খালি রেখেছে, তার মধ্যে এনসিপির জন্য বেশ কিছু আসন, যদিও এনসিপি তাদের সঙ্গে যুগপৎ ছিল না। কিন্তু যুগপৎ আন্দোলন যারা করেছেন তাদের চাহিদা তো অনেক বেশি ছিল। তারা অলরেডি, আমি যদি ভুল না করি, 134টার উপরে বেশি আসন তারা নিজেরাই ঘোষণা করে দিয়েছে। সেই জায়গায় একটা টানাপোড়েন হবে কিনা। একাত্তর টেলিভিশনে গতকাল জেএসডির সাধারণ সম্পাদক তিনি বলেছেন তিনি ফেনী থেকে নির্বাচন করতে চান, অথচ ফেনীতে তার আসনে প্রার্থী দেওয়া হয়েছে। ঢাকায় তিনি 18 সালে যেখানে নির্বাচন করেছেন সেটি ফাঁকা রাখা হয়েছে, তাতে তিনি আসলে খুশি নন, এরকম বলেছেন। তিনি ফেনী থেকে নির্বাচন করবেন। সেই জায়গায় জোটের ভিতরে সংকট কি দেখেন? আমি আসলে বড় ধরনের কোনো সংকট দেখছি না। আমাদের যারা যুগপৎ আন্দোলনের সাথী আছেন সেই সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সাথে আমাদের দলের শীর্ষ নেতৃত্বের নিয়মিত কথা হচ্ছে, আর তারা তাদের জায়গা থেকে দাবি করছেন, প্রত্যাশা করছেন। আমি এটাকেও কোনো অস্বাভাবিকভাবে দেখি না। কিন্তু দিন শেষে আমি মনে করি আলোচনায় আমরা প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন একটা যৌক্তিক একটা সমাধানে পৌঁছাতে পারবো বলে আমরা মনে করি, দেশের বৃহত্তর স্বার্থে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিন শেষে দেখতে হবে যে এমন একটি প্রার্থীকে সিলেক্ট করতে হবে জোটবদ্ধভাবে যেই প্রার্থীর জিতে আসবার সম্ভাবনাটা বেশি থাকবে। এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং জিতে আসবার সম্ভাবনা কার থাকবে? যার ওই স্থানীয় এলাকায় যার গ্রহণযোগ্যতা থাকবে, জনগণের সাথে যার সম্পৃক্ত থাকবে, ওই এলাকা যে নিবিড়ভাবে চিনে, এই ক্রাইটেরিয়াগুলো তো বিবেচনা নেওয়া হবে। সবচেয়ে বড় ব্যাপার, যদি আমরা বাংলাদেশের জনগণের ভোটে আমরা সরকার গঠন করতে পারি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বহু আগে কিন্তু স্পষ্ট করেছেন যে এমনকি আমরা সরকারের ক্ষেত্রেও, সরকার গঠনের ক্ষেত্রেও কিন্তু আমরা যুগপৎ আন্দোলনের সাথীদেরকে কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে চাই। তো আমি মনে করি যে আসলে যদি আমরা দেশ পরিচালনার সুযোগ বাংলাদেশের জনগণ দেয়, তাহলে প্রত্যেকটা মানুষকে তার যোগ্য নিজের চাওয়া পাওয়ার চাইতেও দেশের প্রয়োজনটাকে গুরুত্ব আমরা সকলে দিব, এবং সেইটা যদি আমরা করতে পারি আমি মনে করি দলের মধ্যেও কোনো সংকট থাকবে না ইনশাল্লাহ, জোটের মধ্যেও ইনশাল্লাহ কোনো সংকট থাকবে না। কিন্তু আপনি যেটি উল্লেখ করছিলেন যে যারা জিতে আসতে পারবেন তাদেরকেই, সেটি সে জোটেরই হোক বা আপনার দলেরই হোক, আপনি কি মনে করেন যে এই যে 63টা আসনে যাদেরকে আপনারা জোটের প্রার্থীর জন্য খালি রেখেছেন, ওনাদের ওই জায়গায় আপনাদের চেয়ে বেশি ভোট আছে? না, আমি এইরকম আপনার এই প্রশ্নের সরাসরি উত্তর আমি দিব না। এই কারণে সরাসরি উত্তর দিয়ে আমি কাউকে ছোটও করতে চাই না, কাউকে বিব্রতও করতে চাই না। দিন শেষে একটি রাজনৈতিক শক্তি, একটা রাজনৈতিক মোর্চা তৈরি হবে এবং আমরা সকলে একই পথের যাত্রী আমরা মনে করব। সেই পথটি হচ্ছে নতুন বাংলাদেশ গড়বার পথ। সেই ক্ষেত্রে আসলে জোটবদ্ধভাবে যখন নির্বাচন হবে, যে প্রার্থীটা সিলেক্ট হবে তার পক্ষে জোটের সমস্ত নেতাকর্মী একসাথে কাজ করবে বলে আমরা মনে করি। হ্যাঁ, আমি বলেছি যে দিয়ে হয়তো বা অনেক ক্ষেত্রে এই চিন্তার থেকে সরে আসা লাগতে পারে বাস্তবতার নিরিখে, যেহেতু বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল কিংবা আমাদের জোটের সাথীদেরকে, শীর্ষ নেতাদেরকে অ্যাকোমোডেট করবার একটা প্রশ্ন থাকবে। কিন্তু আমি এইটুকু আপনাকে এটাও বলি যে কয়টি আসনে এখনো দল ডিক্লেয়ার করেনি, এই সবগুলোই যে জোটের জন্য নির্ধারিত হবে তা না। আলোচনার সুবিধার্থে কারোর যেন সেন্টিমেন্টে আঘাত না আসে, সেই কারণে এই সিটগুলো আমরা এখনো পর্যন্ত হোল্ড করেছি। যেমন আমি বলি, আমার বিভাগে বাগেরহাটে আগে ছিল 4টে নির্বাচনী আসন, সীমানা পুনর্নির্ধারণের কারণে 3টে হয়েছে। এইটা নিয়ে হাইকোর্টে একটি মামলা পেন্ডিং আছে, যেটা শুনানি শুরু হয়েছে, এখন এটা রায় ঘোষণা হয়নি।
সো উচ্চ আদালতের প্রতি সম্মান জানিয়ে, যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, দল এই আসনে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অর্থাৎ এটা যে শুধু জোটের জন্য আমরা হোল্ড রেখেছি তা না, এই ম্যাটারটা পেন্ডিং ফর হিয়ারিং কিংবা এটা সাবজুডিস ম্যাটার, সেই কারণে আমরা সিদ্ধান্তটা বাগেরহাটের ক্ষেত্রে আমরা নিতে পারিনি। আলোচনার সুবিধার্থে এখানে অনেকগুলো সিট ফাঁকা রাখা হয়েছে, কিন্তু আলোচনায় এটা এই সিট কমও হতে পারে, বাড়তেও পারে। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমি কাউকে ছোট করতে দেখতে চাই না। বাস্তবতার নিরিখে জোটের প্রার্থী সবার প্রার্থী হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি। মানে ওই আসনে যদি আপনাদের কোনো দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে যান, তার ক্ষেত্রে আপনারা কি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেবেন? আমি মনে করি ভাই, এই সংকটকালীন সময়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিএনপি দেখিয়েছে যে তার ঐক্যের শক্তি কত দৃঢ়। আমাদের নেতাকর্মীরা এই সংকট যখন ঐক্যবদ্ধভাবে আমরা পার করেছি, আমি তো বলছি অ্যাজ এ হিউম্যান বিইং স্বাভাবিক কিছু ন্যাচারাল কিছু প্রতিক্রিয়া থাকবে। নেতাকর্মীদের আবেগের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, এই প্রতিক্রিয়া খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু দিন শেষে আপনি দেখবেন যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হবে, আমার দলের কোন স্তরের কোন নেতা স্বতন্ত্র প্রার্থী হবে বলে আমি অন্তত মনে করি না। জিয়াউর রহমানের আদর্শ যেহেতু আমরা ধারণ করি, আমি যেটা আগেও বলেছি, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমি বিশ্বাস করি আমার দলের কোনো পর্যায়ের কোনো নেতাই স্বতন্ত্র প্রার্থী হবেন না, দল কিংবা জোটের সিদ্ধান্তের বাইরে যে। অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, এবারের রাজনীতির ভোটের হিসাব নিকাশটা একটু অন্যরকম, কারণ একটা দল, বড় দল আওয়ামী লীগ, তারা এবার ভোটে অংশ নিতে পারছে না, তাদের সমর্থকরা আছে, এবং একটা সংখ্যক ভোটার নানান জরিপে সেটা দেখাও যাচ্ছে, সেটা কম বেশি যাই হোক। এই ভোটারদের উপরে আসলে অনেক কিছু নির্ভর করবে, তারা কি অ্যাটেম্প নেয় স্থানীয়ভাবে বা জাতীয়ভাবেও যদি হয়, সেই জায়গায় আসলে কি সংকট দেখেন? কারণ এখানে ভোটের বাইরে থাকা একটা অংশ, মানে নির্বাচনের বাইরে থাকা একটা অংশ, তারা ভোটার হিসাবের বাইরে, সেই জায়গায় আসলে আপনি কি সংকট দেখেন? কেউ যদি স্বতন্ত্র নির্বাচন করে ফেলে এবং তার পেছনে যদি কেউ দাঁড়িয়ে যায়, তখন? আসলে এটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা যেহেতু যদি নির্বাচনী যে আইন বা যে সংস্কার বা নির্বাচনী বিধি, সেই অনুযায়ী যদি আওয়ামী লীগ যদি ভোটে যদি আসতে না পারে, তখন তারা যদি স্বতন্ত্র ইলেকশন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার খুব একটা সম্ভাবনা নাই। কারণ হচ্ছে যে তাদের যে নেতা সমর্থক বা তাদের যে রাজনৈতিক ভিত্তি, তৃণমূল পর্যায়ে বলেন বা জাতীয় পর্যায়ে বলেন বা জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার, সেই সাপোর্ট তো তারা পাবে না। ফলে তারা রাজনৈতিকভাবে খুব বেশি সুবিধা করতে পারবে না। এবং এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, এই ভোটগুলো কোন দিকে যাবে। স্বতন্ত্র প্রার্থী হলে ধরে নিলাম যে স্বতন্ত্র প্রার্থীকে দিকে গেল, কিন্তু তারা সেরকম স্ট্রং যদি হেভিওয়েট প্রার্থী হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থাকতো। যদি বিএনপির কেউ বিদ্রোহী হয় এবং তার পেছনে যদি তাদের ইন্ধন থাকে, বিএনপির যদি বিদ্রোহী হয়, তাহলে সেক্ষেত্রে এটা আসলে সেক্ষেত্রেও আমার মনে হয় না বিএনপি যেহেতু একটি সাংগঠনিক শক্তি নিয়ে এবং তাদের তৃণমূল পর্যায়ে এবং জাতীয়ভাবে তাদের যে একটি জাতীয় ঐক্যমত এবং তাদের যে সংহতি, তাদের মধ্যে যে একটি ঐক্য এবং সংহতি, সেটা তারা বজায় রাখবে এবং তারা দলের স্বার্থে এবং তাদের নেতৃত্বের স্বার্থে, তাদের পার্টির স্বার্থে এবং তাদের যে প্রার্থীর স্বার্থে বিএনপি আশা করি একটি আদর্শভিত্তিক দল হিসেবে তাদের যে সমর্থক আছে, তাদের যে প্যাট্রনাইজার আছে, তারা কিন্তু আমার মনে হয় না এই ধরনের কাজ করবে যে তারা আওয়ামী লীগের দিকে যাবে বা আওয়ামী লীগকে জিতাতে যাবে, এই ধরনের কাজ করবে বলে মনে হয় না। আরেকটা হচ্ছে কি, দেশ যে একটি সংকটের মধ্যে দিয়ে গেছে, সেই সংকট পুনরায় দেশ একটি অনিশ্চয়তার মধ্যে কিংবা সংকটের মধ্যে পতিত হোক, সেটা কিন্তু দেশের মানুষ চায় না। দেশের মানুষ চায় শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন এবং সমৃদ্ধি, যেটা দেশের মানবাধিকারের উন্নয়ন, গণতান্ত্রিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকারের উন্নয়ন, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো মানুষ নিশ্চিত করতে চায়, সুশাসন নিশ্চিত করতে চায়। সেই জন্য বাংলাদেশ যে জাতীয়তাবাদী দল, একটি আদর্শবাদী দল, তারা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখানে যে নেতৃত্বের যে বিষয়টা, সে নেতৃত্ব যদি ঠিক থাকে এবং লিডারশিপ থাকে এবং সেখানে যদি সুশাসন থাকে, আইনের শাসন থাকে এবং সেখানে যদি আপনার যদি ন্যায্যতা ভিত্তিতে এবার যদি সামাজিক ন্যায় বিচার, এগুলো যদি প্রতিষ্ঠা করা যায় এবং উইদিন দলের মধ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই সমস্ত ছোটখাটো যে সংকটগুলো, সেই সংকটগুলো উত্তরণ ঘটিয়ে
বিএনপি একটি বৃহত্তর দল হিসেবে, একটি মুক্তিযুদ্ধের শক্তি হিসেবে তারা এই সংকটটি কাটিয়ে উঠতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ এবং অনিন্দ ইসলাম অমিত, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।